আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল সাপ্তাহিক আপডেটের নতুন আরও একটি এপিসোডে স্বাগতম। আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত বিপিএল এর অফ দ্য ফিল্ড অর্থাৎ আসন্ন বিপিএল এর আয়োজন প্রসঙ্গে। প্রথমত যদি বলি যে বিপিএল এর এই আসন্ন বিপিএলকে নিয়ে আপডেট আমি তৈরি করেছি। মোট 11টি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব। তার মধ্যে একে একে প্রথমে থাকবে বিপিএল এর থিম সং এবং মাস্কট সম্পর্কে একটা ধারণা দিব আপনাদেরকে। তাছাড়া বিপিএল এ উদ্বোধনী অনুষ্ঠানে কোন সিঙ্গাররা গান গাইবেন সেটা, তারপরে রয়েছে বিপিএল এর ধারাভাষ্যকারদের নিয়ে আপডেট, বিপিএল এ প্রেজেন্টার এবং ইনসাইডারদেরকে নিয়ে আপডেট, বিপিএল এর আউটডোর প্রচারণা বিলবোর্ড নিয়ে আপডেট, তারপর বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে সেটি নিয়ে একটি ধারণা দিব। এছাড়াও রয়েছে বিপিএল এর স্পন্সর নেওয়ার ক্ষেত্রে একটি আপডেট সামনে এসেছে, বিপিএল এর জার্সি টিমগুলোর সেটি নিয়ে একটি আপডেট সামনে এসেছে। এছাড়াও বিপিএল এর আরও দুটি অনুষ্ঠান হবে, উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা ছাড়াও, সেটি নিয়েও কথা বলবো। তো একে একে চলুন কথাগুলো বলা যাক, আপডেটগুলো দেওয়া যাক। প্রথমত যেটা বললাম যে বিপিএল এর থিম সং এবং মাস্কট সম্পর্কে আপডেট হচ্ছে যে আগামী 1 ডিসেম্বর আগামীকাল বিপিএল এর থিম সং এবং বিপিএল এর মাস্কটের উদ্বোধন বা তার উন্মোচন হতে যাচ্ছে, যেটি আসন্ন মূলত বিপিএল এর যে বিপিএলকে নিয়ে মূল ফোকাসটাই করছে বর্তমান বোর্ড, মূলত বিপিএল এর প্রচারণা নিয়ে এবং বিপিএল এর প্রচারণা তুঙ্গে রাখার জন্য তারা 1 মাস আগেই, বিপিএল শুরুর 1 মাস আগেই তারা মূলত বিপিএল এর থিম সং এবং মাস্কট উন্মোচন করতে যাচ্ছে। যার কারণে কিন্তু অলরেডি তারা বিপিএল এর থিম সং এর একটি শুট চালাচ্ছে। হয়তোবা যদি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এমন হতে পারে আগামীকাল তারা ঢাকাতে একটি 5 তারকা হোটেলে এই বিপিএল এর থিম সং উন্মোচন লঞ্চিং অনুষ্ঠান করতে পারে। এমনকি পাশাপাশি বিপিএল এর মাস্কটও তারা উদ্বোধন করতে পারে যে আসন্ন বিপিএল এর জন্য কোন মাস্কটটা তারা ব্যবহার করবে। তারপর দ্বিতীয় যে খবরটি হচ্ছে সেটি হচ্ছে আমি আমার গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে বিপিএল এ এই উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে আসছে পাকিস্তানি লিজেন্ডারি সিঙ্গার রাহাত ফাতে আলী খান। এছাড়াও বাংলাদেশ থেকে থাকবে জনপ্রিয় ব্যান্ড মাইলস। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের সাথে যোগাযোগ চলছে, তবে সেটি এখন পর্যন্ত ফাইনাল হয়নি। তবে এখন শোনা যাচ্ছে যে আসন্ন বিপিএল এর জন্য বাংলাদেশের লিজেন্ডারি শিল্পী রুনা লায়লার সাথে যোগাযোগ করা হচ্ছে বিসিবির টেকনিক্যাল টিম থেকে উদ্বোধনী অনুষ্ঠানের গান গাওয়ার জন্য। তারপর যদি তৃতীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটে চলে যায়, সেটি হচ্ছে বিপিএল এর আসন্ন বিপিএল এর ধারাভাষ্য প্যানেল নিয়ে চমক দেখাতে চাচ্ছে বিসিবি, যার কারণে প্রায় 1 মাস আগে থেকেই বিপিএল এর যে প্রোডাকশনের দায়িত্বে থাকা যে কোম্পানিটি রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল বিসিবি তরফ থেকে যে তারা বড় বড় ধারাভাষ্যকের সাথে যাতে যোগাযোগ করে। যার কারণে কিন্তু তারা অলরেডি যোগাযোগ করেছে এখানে ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপের সাথে, পাকিস্তান থেকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, রমিজ রাজার সাথে, ভারত থেকে হাসা বোগলে এবং আরও একজন ধারাভাষ্যকার সম্ভবত দীপ দাশগুপ্ত তার সাথে যোগাযোগ করছে। তাছাড়া সাউথ আফ্রিকার এইচডি আকারম্যান যে গত বেশ কয়েকটি বিপিএল যাবত রেগুলার ধারাভাষ্য দিচ্ছে। এছাড়াও যোগাযোগ করা হচ্ছে নিউজিল্যান্ডের ডেনি মরিসনের সাথে, এছাড়াও নিউজিল্যান্ডের সাইমন ডুলের সাথে যোগাযোগ করছে। দেখা যাক যে এখন শেষ পর্যন্ত এই যে বড় বড় নামগুলো শোনা যাচ্ছে এর মধ্যে যদি অর্ধেক ধারাভাষ্যকার চলে আসে তাহলে কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে ডেনি মরিসনের প্রতি বাংলাদেশি দর্শকদের একটা আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে, বাংলাদেশের দর্শকদের মধ্যে ডেনি মরিসন আসলে কিন্তু খুবই ভালো হয়। এটা গেল বিদেশি ধারাভাষ্যকারের ক্ষেত্রে। আর দেশি ধারাভাষ্যকদের মধ্যে আমাদের তো অপশন খুবই কম, আতার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজারুদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ, এই 4 জন ধারাভাষ্যকার অবশ্যই থাকছে। 4 জনের সাথে বিদেশি 3, 4, 5 জন ধারাভাষ্যকারও থাকতে পারে। তারপর চতুর্থ যে আপডেট সেটি হচ্ছে বিপিএল এ প্রেজেন্টার এবং ইনসাইডার রাখা হচ্ছে আসন্ন বিপিএল এ। আমরা প্রত্যেক বিপিএলেই কিন্তু একটি চাওয়া থাকে যে আমাদের যাতে দর্শকদের যে প্রতিক্রিয়া, অর্থাৎ মাঠ থেকে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা যাতে টিভিতে দর্শকদের সামনে আসতে পারে এবং মাঠে দর্শকদের যাতে উপস্থিতি বাড়ানো যায় একটা ফ্যান এঙ্গেজমেন্টের মাধ্যমে। যার কারণে কিন্তু প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু ব্যবহার করা হয় প্রেজেন্টার এবং ডিজিটাল ইনসাইডার, যারা মূলত ডিজিটাল ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকে অডিয়েন্সদের সাথে, টিভি অডিয়েন্সদের সাথে। এবার যার কারণে তারা যোগাযোগ করছে বিদেশি 3 জন প্রেজেন্টারের সাথে। একজন হচ্ছে পাকিস্তানের জয়নব আব্বাস, তাছাড়া হচ্ছে ভারতের রিদিমা পাঠাক এবং অস্ট্রেলিয়ার এরিন হল্যান্ড, খুব সম্ভবত অস্ট্রেলিয়ান এরিন হল্যান্ডের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আর দেশিদের মধ্যে থাকতে পারে মারিয়া নূর, তারপর কাজী সাব্বিরের মতো দেশি প্রেজেন্টাররা যারা মূলত নোন ফেস এবং তারা অনেক বেশি ফেমাস, এই দুজনের সাথে যোগাযোগ চলছে। তারপর পঞ্চম যে আপডেটটি সেটি হচ্ছে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় আসন্ন বিপিএল এর জনপ্রিয়তাকে আকাশে তোলার জন্য মূলত তারা বিলবোর্ড এবং আউটডোর প্রচারণা করতে যাচ্ছে। অর্থাৎ বিপিএল এর 1 মাস আগে থেকেই তারা চাচ্ছে যে বিপিএল এর প্রচারণা বাংলাদেশের শীর্ষ যে শহরগুলো, বলতে গেলে মহানগর যে শহরগুলো রয়েছে সেখানে তারা বিলবোর্ডের মাধ্যমে বিপিএল এর প্রচারণা শুরু করতে যাচ্ছে। যার কারণে তারা আগামী 5 ডিসেম্বর থেকে একটি পরিকল্পনা তারা
হাতে নিয়েছে প্রচারণার ক্ষেত্রে। তারপর 6 নম্বর যে আপডেটটি সেটি হচ্ছে আসলে আপডেট, দুঃখজনক একটা আপডেট হচ্ছে বিসিবি চাচ্ছিল যে আসন্ন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটা ঢাকার যেটা, কারণ 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে তো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে, এর মধ্যে ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান চাচ্ছিল তারা ঢাকার আর্মি স্টেডিয়ামে করার জন্য, কিন্তু সেখানে তারা অনুমতি পায়নি, যার কারণে আসন্ন বিপিএল এর তারা উদ্বোধনী অনুষ্ঠানটি করতে হবে তাদের মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখন এখানে অনেকে বলতে পারে যে সেটা তো ভালো, মিরপুরে তো দর্শক ধারণ ক্ষমতা বেশি, সেখানে করলে ভালো। তবে এখানে সমস্যাটা হয়ে গিয়েছে মূলত এনসিএল টি20, আমরা সকলেই জানি যে 11 ডিসেম্বর থেকে 23-24 ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল টি20 সিলেটে, যার প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামে, এবং প্লে অফ সহ ফাইনাল মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিরপুরে, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী 20 থেকে 23 ডিসেম্বরের মধ্যে। এখন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটিও হবে এই সময়কালে, 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানটা হতে পারে। মূলত এনসিএল টি20 ম্যাচগুলো মিরপুরে হওয়ার কথা ছিল, কারণ মিরপুরে এনসিএল টি20 প্লে অফ এবং ফাইনালের ম্যাচগুলোর কারণে কিন্তু মূলত বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান তারা করতে যাচ্ছিল আর্মি স্টেডিয়ামে, কিন্তু এখন আর্মি স্টেডিয়াম তারা অনুমতি না পাওয়ার কারণে কিন্তু তাদের মিরপুরে করতে হচ্ছে, যার কারণে এখন মিরপুরে এখন আর এনসিএল টি20 প্লে অফ ফাইনাল ম্যাচ হবে না, সবগুলো ম্যাচ এখন সিলেট হবে, যার কারণে এনসিএল টি20 জন্য এটা দুঃখজনক বিষয়। এবং সপ্তম আপডেট হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে প্রত্যেকটি বিপিএল এর টিমগুলোকে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে টেকসই উপকরণ এবং নৈতিক যে উপকরণ রয়েছে সেগুলো দিয়ে যাতে প্রত্যেকটি দলের জার্সি, কিট এবং অন্যান্য পণ্যদ্রব্য তারা বানায়, কারণ যেখানে পোশাকের মূলত মানটা যাতে অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগের মতো কাছাকাছি পর্যায়ে যেতে পারে, যার কারণে তাদেরকে ওইভাবে তাদের জার্সি তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপর অষ্টম যে আপডেটটা সেটা হচ্ছে যে আসন্ন বিপিএল এর অনেকগুলো দলের চাওয়া ছিল তারা বিদেশি স্পন্সর নিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করেছে বিপিএল গভর্নিং বডি যে তারা বিদেশি স্পন্সর নিতে পারবে তাদের টিমের জন্য, কিন্তু তারা কোনো বেটিং ওয়েবসাইটের কোনো মানে অর্থাৎ জুয়ার প্রতিষ্ঠানের কোনো তারা স্পন্সর তারা নিতে পারবে না। এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান যে মার্কেটিং ডিপার্টমেন্ট হেড বা চেয়ারম্যান রয়েছে অস্থায়ীভাবে ফাহিম সিনহা, উনি একটি ইন্টারভিউতে এই বিষয়টি খোলাসা করেছেন। নবম আপডেটটি হচ্ছে মূলত সরাসরি দর্শকদের জন্য, সবগুলি তো দর্শকদের জন্য করা, এর মধ্যে নবমটা হচ্ছে যদি 1 ডিসেম্বর বিপিএল এর এই থিম সং লঞ্চ হয়ে যায় এবং মাস্কাটের উদ্বোধন হয়ে যায়, সেক্ষেত্রে এই থিম সং যেটা হবে সেটাকে নিয়ে পুরো দেশে যাতে একটি চর্চা ভালো হয়, যার কারণে তারা একটি রিলস কন্টেস্ট করতে যাচ্ছে, যার মধ্য দিয়ে যার রিলসটা সবচেয়ে সেরা হবে সেটা বিজয়ীরা পাবেন একটি আকর্ষণীয় উপহার, যেটা বিপিএল গভর্নিং কাউন্সিল বা গভর্নিং বডি বা বিসিবি থেকে প্রদান করা হবে, যাতে মূলত ফ্যান এঙ্গেজমেন্ট এবং বিপিএল অনেক আগে থেকে যাতে ফ্যান্সরা যাতে বিপিএল এর সাথে জড়িয়ে যায়। কারণ আমরা দেখি কি আমাদের ন্যাশনাল টিমের খেলার সময় কিন্তু গ্যালারি পুরো ভরে যায়, দর্শকদের মধ্যে মারাত্মক উন্মাদনা থাকে, কিন্তু বিপিএল এর সময় আমাদের বিপিএল এর আসার 2-3 মাস আগে থেকে আগ্রহ থাকলেও বিপিএল শুরু হলে মাঠে দর্শকদের উপস্থিতি কম দেখা যায়, এবং ওই আমাদের যে বিপিএল এর মূলত ব্র্যান্ড ইমেজটা যেটা ছিল আজকে থেকে 4-5 বছর আগে, সেটি ওই আগের মতো লাস্ট 2-3 বছর যাবৎ সেটি ছিল না, সেটাকে যাতে আরেক ধাপ এগিয়ে নেওয়া যায় বা আগের চেয়েও ভালো করা যায়, যার কারণে মূলত এই ফ্যান কন্টেস্ট আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারপর যে 10ম যে আপডেটটা হচ্ছে সেটি হচ্ছে মূলত ছোট একটা আপডেট, সেটা হচ্ছে আসন্ন বিপিএল এর স্লোগান হিসেবে বিসিবি ব্যবহার করতে যাচ্ছে এই বিষয়টি যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়, এই স্লোগানে তারা আগাতে যাচ্ছে আসন্ন বিপিএল নিয়ে। তারপর সর্বশেষ 11 নম্বর আপডেটটি এবং গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আসন্ন বিপিএল, যেটা বললাম যে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, আরবি স্টেডিয়ামে অনুমতি না পাওয়ার কারণে যেটা 20 থেকে 22 ডিসেম্বরের এই সময়কালে মূলত এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে যাবে। আর চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তো খেলাগুলো হবে, কিন্তু চট্টগ্রামের এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়াম মূলত তৈরি করা হচ্ছে আসন্ন বিপিএল এ চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানকে মূলত প্রক্রিয়াধীন করার জন্য। তারা আগামী 25 ডিসেম্বর 30,000 ধারণ ক্ষমতার এই এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানটা তারা অগ্রিম করে ফেলবে। তারপর আগামী 27 ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে 15,000 ধারণ ক্ষমতার এই সিলেট জেলা স্টেডিয়ামে মূলত সিলেট পর্বের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তাই বলা যায় যে আসন্ন বিপিএল যে জায়গাতে লাস্ট 4-5 বছর যাবত কোনো উদ্বোধনী অনুষ্ঠানই ছিল না, এবার আসন্ন বিপিএলের জন্য 3টি উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। 20 থেকে 22 ডিসেম্বর এই সময়কালে যে কোনো একটা তারিখে মূলত বিপিএল এর উদ্বোধনী মেন অনুষ্ঠানটি হবে মিরপুরে, তারপর 25 ডিসেম্বর হবে চট্টগ্রামের, 27 ডিসেম্বর হবে সিলেটে। 3টি মাঠে 3টি ভিন্ন সময় ভিন্ন টাইমে উদ্বোধনী অনুষ্ঠান করাতে কিন্তু মারাত্মক একটি ফ্যান এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আসন্ন বিপিএলকে ঘিরে। তো এই ছিল বিপিএল এর সাপ্তাহিক আপডেটে 11টি গুরুত্বপূর্ণ আপডেট। পুরো সপ্তাহ জুড়ে আপডেটগুলো অনেকে হয়তো বা কিছু আপডেট আর আগেই পেয়ে গেছেন। মূলত আমি বিপিএল এর সপ্তাহের গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত পুরো 7 দিনে যা যা আপডেট মূলত আমার কাছে জমাট বেঁধে থাকে সেগুলো আমি একসাথে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদাভাবে আপডেট দিতে গেলে আসলে ওটা অর্থহীন হয়ে পড়ে। কিন্তু কথা হচ্ছে যে মুষ্টিমেয়
যেই তথ্যগুলো সেটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়। এক দুইটি তথ্য অনেক সময় নিছক মানে ছোট তথ্য মনে হয়, কিন্তু যখন অনেকগুলো তথ্য একসাথে আসে তখন কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু উপস্থাপন করা যায়। তো এই ছিল কারণ যে প্রতি সপ্তাহে আমি একদিন কেন বিপিএল এর সাপ্তাহিক আপডেট দিই, নিয়মিত কেন আমি বিপিএল এর এই অফ দ্য ফিল্ডের আপডেটগুলো আপনাদের দেই না। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। আসন্ন বিপিএল এর সাপ্তাহিক আপডেট নিয়ে আবারও আগামী সপ্তাহের শনিবার আমি অফ দ্য ফিল্ড আলোচনা নিয়ে সামনে আসবো, আর আগামী শুক্রবার আমি আসবো বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।